শুরু করবো? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায়ের জোয়ারভাটা অংশটি। এই অংশটি তোমাদের অনেকের ভেতরে এটা নিয়ে একটি দুর্বোধ্যতা আছে এবং তোমরা অনেকেই মনে করো এটি কঠিন মনে করে তোমরা সেটি কনসেপ্ট ক্লিয়ার না করে সেটি তোমরা মুখস্থ করার চেষ্টা করো। আসলে বিষয়টি অনেক বেশি সহজ এবং বিষয়টি হচ্ছে কনসেপচুয়াল। আমরা আজকে তোমাদের এই জোয়ারভাটার পাঠের অংশটুকু সহজ করার জন্য চেষ্টা করব। আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে জোয়ারভাটা বিষয়ে জোয়ারভাটা হওয়ার পূর্ব সত্যগুলো আমরা একটু আলোচনা করে নিই। সমুদ্র এবং নদীর পানির সমুদ্র স্রোত ছাড়াও নিজস্ব একটি গতি আছে। এই গতির কারণে জোয়ার এবং ভাটা সংগঠিত হয়। জোয়ার ভাটার প্রায় 150টি নিয়ামক রয়েছে যে কারণগুলোর কারণে জোয়ার ভাটা হতে পারে। তার ভেতরে রয়েছে যেই অঞ্চলে জোয়ার ভাটা সংগঠিত হবে সেখানকার খাড়ি কেমন, ঢাল কেমন, গভীরতা কেমন বা কতটুকু পানি সে ধারণ করতে পারে। এ কারণে দেখা যায় গভীর সমুদ্রে জোয়ার ভাটা হলে জোয়ারের উচ্চতা তেমন বেশি হয় না, কিন্তু উপকূলে যখন জোয়ার সংগঠিত হয় তখন 1 থেকে 3 ফুট উচ্চতা পর্যন্ত জোয়ার হতে পারে। এগুলো তোমাদের পাঠ্য বইতেই আছে। এখন আমরা জোয়ার ভাটার মূল কারণগুলো আলোচনা করব। আমরা তো 150টি নিয়ামক নিয়ে আলোচনা করা সীমিত সময়ের জন্য সম্ভব হবে না এবং সেটি তোমাদের পাঠেরও উপযোগী নয়। চিত্রে এখানে পোস্টারে দেখতে পাচ্ছ জোয়ার ভাটার কারণগুলো। জোয়ার ভাটার 1 নম্বর কারণের ভিতরে লেখা আছে মহাকর্ষ ও মাধ্যাকর্ষণ শক্তি। 2 হচ্ছে কেন্দ্রাতিক বা কেন্দ্রাভিমুখী শক্তি। এখন আমরা জানবো মহাকর্ষ কি। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা, আবারও বলছি মনোযোগ দিয়ে শোনো, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা যখন একে অপরকে আকর্ষণ করছে তখন তাকে আমরা কি বলি? মহাকর্ষ। এখন এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার একটি যদি পৃথিবী হয় তখন আমরা তাকে কি বলবো? অভিকর্ষ। তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার যে আকর্ষণ সেটি হচ্ছে মহাকর্ষ। সেই মহাকর্ষ শক্তির কারণে বা আকর্ষণ বলের কারণে জোয়ার ভাটা সংঘটিত হয়। তার মানে হচ্ছে অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ। তার মানে পৃথিবী যখন চাঁদকে আকর্ষণ করছে, এই চাঁদের আকর্ষণের কারণে পৃথিবীর পুরো পৃথিবীর যে ভূত্বক, শিলা, সেগুলো যথেষ্ট পরিমাণ আকৃষ্ট হয় না। কিন্তু পৃথিবীর বাহিরের দিকে যে জল বা জলীয় অংশ, বিশাল জল, এই অংশটুকু স্ফীত হয় ফুলে ফেঁপে ওঠে। এটির নামই হচ্ছে জোয়ার। এরপরে দেখো মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবীর ভরকেন্দ্র অর্থাৎ পৃথিবীর কেন্দ্রবিন্দুতে যে শক্তিটি পুঞ্জীভূত, পৃথিবীর ভরকেন্দ্র তার উপরস্থ প্রত্যেকটি বস্তু কেনাকে তার দিকে টানছে। তাহলে পৃথিবীর ভরকেন্দ্র কর্তৃক পৃথিবীর বাইরের দিকে বা পৃথিবীর উপরস্থ কোনো কিছুকে যে টেনে ধরার ক্ষমতা বা আকর্ষণ শক্তি, তার নাম হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। এখন আমরা দেখি এখানে কি সংজ্ঞা আছে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে আকর্ষণ ও পৃথিবীর ভরকেন্দ্রের আকর্ষণ। এখন আমরা আলোচনা করব কেন্দ্রাতিক বা কেন্দ্রাভিমুখী শক্তি। নিজ অক্ষে ঘূর্ণনকালে যে শক্তির কারণে বাহিরের দিকে ছিটকে পড়ার প্রবণতা তৈরি হয়। তোমরা জানো পৃথিবী তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে। যেমন আমি তোমাদেরকে দেখাতে চাই, যেমন দেখো এটি একটি চাবির কড়া। এটিকে আমি যখন ঘুরালাম, আমার আঙ্গুলকে কেন্দ্র করে এই চাবির কড়াটি ঘুরছে। আমার আঙ্গুলটি হচ্ছে এই চাবির কড়া যে ঘুরলো তার অক্ষ। তেমনি পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর ঠিক মাঝ বরাবর যদি আমরা একটা রেখা টানি, তার নাম হচ্ছে অক্ষ। পৃথিবী তার এই অক্ষকে কেন্দ্র করে ঘোরার কারণে এক ধরনের শক্তি তৈরি হয়। যেমন ধরো এই চাবির কড়াটি আমি ঘুরাচ্ছি, এই চাবির কড়াটি ঘুরানোর কারণে এই শক্তি প্রাপ্ত হয়ে চাবির কড়াটি যদি আমার হাত থেকে পড়ে যায়, তাহলে তোমরা অনুমান করতে পারো যে একটা নির্দিষ্ট দূরত্বে পড়বে। কিন্তু দেখবে যে নির্দিষ্ট দূরত্বে তুমি অনুমান করেছো তার চেয়ে একটু দূরে গিয়ে চাবির কড়াটি ছিটকে পড়ছে। এই যে একটু দূরে গিয়ে ছিটকে পড়লো, এটাই হচ্ছে কেন্দ্রাতিক শক্তির প্রভাব বা ঘূর্ণনগত শক্তির কারণে এই ঘটনাটি ঘটলো। আরেকটি বিষয় তোমরা আরেকটি উদাহরণের মাধ্যমে এটি স্পষ্ট হতে পারো। ধরো আমরা একটা কাপের ভেতরে চা নিয়ে চা ভর্তি কাপে আমরা এইভাবে করে ঘূর্ণন করলাম। ঘূর্ণন করলে দেখা যায় চাটা কিন্তু না পড়ে উপরের দিকে একটা জাপটা আসে বা ছিটকে পড়ার মতো একটা প্রবণতা হয়। এই শক্তিটাও কি কারণে? এটাই সেই কেন্দ্রাতিক শক্তি, যা চায়ের কাপের ঘূর্ণনের কারণে বাইরের দিকে চাপ পড়ে যাওয়ার মতো একটা জাপটা সৃষ্টি হলো। কিন্তু চাপ পড়ে গেল না। তোমরা কেউ কেউ বলো যে
যে শক্তির কারণে পড়ে যায়, যেই শক্তির কারণে পৃথিবীর ঘূর্ণনের যে শক্তির কারণে কোনো কিছু পৃথিবীর উপরস্থ কোনো কিছু ছিটকে পড়ার প্রবণতা তৈরি হয়, তাকে আমরা কি বলবো? কেন্দ্রাতিক শক্তি। হ্যাঁ। এখানে পোস্টারে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কি? আশা করি দেখতে পাচ্ছ। দেখো, এটি পৃথিবী, পৃথিবীকে চাঁদ আকর্ষণ করছে, এদিকে সূর্য আকর্ষণ করছে, যদিও চিত্রে সূর্য নেই। চাঁদের আকর্ষণে পৃথিবীর যে জলভাগ সেটি চাঁদের দিকে স্ফীত হয়েছে বা ফুলে উঠেছে, এবং সূর্যের দিকেও দেখো, সূর্যের আকর্ষণেও পানি স্ফীত হয়েছে, কিন্তু তার চেয়ে চাঁদের প্রায় দ্বিগুণ স্ফীত হয়েছে। ব্যাপারটি সত্যিই তাই। চাঁদ পৃথিবীর জলাশয়কে যে পরিমাণ আকর্ষণ করে, সূর্য তার অর্ধেক আকর্ষণ করে। ঠিক একইভাবে বিপরীত দুই দিকে, উত্তরে এবং দক্ষিণে কিন্তু ভাটা সংগঠিত হচ্ছে। আমরা জানি পৃথিবীতে 3 ভাগ স্থল, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তাহলে এই যে বাড়তি পানি স্ফীত হলো, এই পানিটি কারা যোগান দিল? দুই পাশে যে ভাটা সংগঠিত হলো, এই ভাটা অংশের যে জলাধারগুলো বা এখানে যে পানি ছিল, সেই পানিগুলো দুপাশে অবস্থান করে এই বাড়তি পানির যোগান দিল। বাইরে থেকে কোনো পানি এখানে যুক্ত হয়নি। তাহলে তোমরা প্রাথমিক আলোচনায় বুঝতে পেরেছো। হ্যাঁ। এখন আমরা আলোচনা করব জোয়ার ভাটার শ্রেণী বিভাগ। প্রথমেই তোমাদেরকে বলেছি, চাঁদ এবং সূর্যের আকর্ষণের কারণে জোয়ার ভাটা সংগঠিত হয়। সাধারণত চাঁদের আকর্ষণের কারণে জোয়ার, শক্তিশালী জোয়ার সংগঠিত হয়, সেটিকে আমরা বলি কি? প্রধান জোয়ার। এবং বিপরীত দিকে সূর্যের আকর্ষণে অপেক্ষাকৃত দুর্বল জোয়ার সংগঠিত হয়, তার নাম আমরা দিয়েছি গৌণ জোয়ার। শুধুমাত্র যদি আমরা এটি কল্পনা করি যে শুধু চাঁদের অবস্থানগত কারণে জোয়ার ভাটা হচ্ছে, অন্য কোনো শক্তি বা আকর্ষণ এখানে কাজ করছে না, তাহলে কিন্তু জোয়ার ভাটা হতো দুই প্রকার। একটি হচ্ছে মুখ্য জোয়ার, একটি হচ্ছে গৌণ জোয়ার। কিন্তু সূর্যকে কেন্দ্র করে পৃথিবী বারবার আবর্তন হওয়ার কারণে, বিভিন্ন অবস্থান থেকে আকর্ষণের গতি প্রকৃতি পরিবর্তিত হওয়ার কারণে জোয়ার ভাটা প্রভাবিত হয়। প্রভাবিত হওয়ার কারণে জোয়ার ভাটার বিভিন্ন প্রকরণ তৈরি হয়েছে। এখন আমরা চিত্রে সেটি নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ জোয়ার ভাটার প্রকরণগুলো। প্রথমে হচ্ছে মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কটাল, মরা কটাল। মুখ্য জোয়ার, এখানে তোমরা চিত্রে দেখো, এখানে পৃথিবীর 71 ভাগ জল, 29 ভাগ স্থল, এবং তোমরা দেখতে পাচ্ছ চাঁদের 2.60 কোটি গুণ বড় হচ্ছে সূর্য, কিন্তু অধিক দূরত্বের অবস্থানের কারণে আকর্ষণ শক্তি কম হওয়ার কারণে এখানে গৌণ জোয়ার অপেক্ষাকৃত দুর্বল জোয়ার, এবং এখানে মুখ্য জোয়ার অপেক্ষাকৃত শক্তিশালী জোয়ার। এদিকে যে পরিমাণ জল স্ফীত হয়েছে তার চেয়ে বেশি পরিমাণ স্ফীত হয়েছে। পূর্বেই আমরা বলেছি এই বাড়তি পানি যোগান এসেছে অন্য অংশগুলো থেকে, পানি এই দুই দিকে সরে এসে। তাহলে এখানে যখন গৌণ জোয়ার হচ্ছে, এখানে যখন মুখ্য জোয়ার হচ্ছে বা প্রধান জোয়ার হচ্ছে, ঠিক সেই একই সময়ে উত্তরে ভাটা এবং দক্ষিণে ভাটা। একটি জোয়ার সংগঠিত হওয়ার 6 ঘন্টা 13 মিনিট পরে আরেকটি ভাটা সংগঠিত হবে, এবং একটি জোয়ার সংগঠিত হওয়ার 12 ঘন্টা পরে আরেকটি জোয়ার সংগঠিত হবে। অর্থাৎ দুইটি জোয়ার সংগঠিত হওয়ার মাঝামাঝি সময় হচ্ছে 12 ঘন্টা, দুটি ভাটা সংগঠিত হওয়ার সময় হচ্ছে 12 ঘন্টা। কিন্তু একটি জোয়ার থেকে 6 ঘন্টা 13 মিনিট পরে একটি ভাটা হবে, এবং একটি ভাটা থেকে 6 ঘন্টা 13 মিনিট পরে একটি জোয়ার হবে। আশা করি তোমরা বিষয়টি পরিষ্কার হয়েছে। এখানে চিত্রে দেখতে পাচ্ছ চাঁদ এবং সূর্যের আকর্ষণের কারণে জোয়ার ভাটার একটি সামগ্রিক চিত্র। আশা করি মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের বিষয়ে তোমরা স্পষ্ট হয়েছ, সেখানে তোমাদের কোনো দ্বিধা নেই। এখন আমরা আলোচনা করব মূল যে বিষয়টি নিয়ে তোমাদের সমস্যা হয়, সেটি হচ্ছে তেজ কটাল বা মরা কটাল। তেজ কটাল এবং মরা কটাল এই দুটি প্রকরণ নিয়ে। মূলত আমরা এখানে চিত্রে দেখাবো। এইগুলো বোঝার জন্য তোমাদের অবশ্যই চিত্র এবং আঁকাকির সহায়তা নিতে হবে, কারণ এগুলো ব্যবহারিক জিনিস। তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ তেজ কটাল বা বরা কটাল। তেজ কটাল বা বরা কটালের জন্য আমি দুটি চিত্র এঁকেছি। প্রথমত তোমরা মনে রাখবে, সূর্য, পৃথিবী, চাঁদ। সূর্য, পৃথিবী, চাঁদ যদি একই সরল রেখায় থাকে, সূর্য, পৃথিবী, চাঁদ যদি একই সরল রেখায় থাকে, তখনই তেজ কটাল বা বরা কটাল সংগঠিত হবে, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ জোয়ার সংগঠিত হবে। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর এক পাশে সূর্য অবস্থান করছে এবং এক পাশে চাঁদ অবস্থান করছে। চাঁদ অবস্থান করার কারণে চাঁদের দিকে মুখ্য জোয়ার এবং সূর্যের দিকে অপেক্ষাকৃত গৌণ জোয়ার
এবং বিপরীত দুই পাশে পূর্বের মতোই ভাটা সংগঠিত হচ্ছে। তাহলে চাঁদ এবং সূর্য যদি পৃথিবীকে মাঝে রেখে দুপাশে অবস্থান করে, তাহলে যে জোয়ার সংগঠিত হবে তাকে আমরা বলবো তেজ কটাল বা ভরা কটাল। কিন্তু সেটি হচ্ছে কখন? পূর্ণিমায়। যদি চন্দ্র এবং সূর্য দুপাশে থাকে, পৃথিবীর মাঝে থাকে, তখন যে বরা কটাল বা তেজ কটাল সংগঠিত হবে সেটি হচ্ছে তেজ কটাল বা বরা কটাল পূর্ণিমা। এবং দ্বিতীয় চিত্রে দেখো, চাঁদকে মাঝে রেখে সূর্য এবং সূর্য এবং পৃথিবী দুপাশে অবস্থান করছে, চাঁদ মাঝে চলে এসেছে, তখন অমাবস্যা। আমরা জানি অমাবস্যার সময় খুব ঘন অন্ধকার থাকে, এবং আমরা অনেক সময় প্রচলিত তথ্য বলি, খিরে তোর মুখে খুব অন্ধকার করে রেখেছিস কেন, অমাবস্যার মতো। এখানে তোমরা দেখো, সূর্যের সামনে চাঁদ এসে গেছে। সূর্যের সামনে চাঁদ এসে, যে আমরা জানি চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সে সূর্যের আলোয় আলোকিত হয়। চাঁদ সূর্যের সামনে এসে পড়ায় সূর্যের আলো চাঁদ দ্বারা বাধাগ্রস্ত। এ কারণে পৃথিবীতে আর আলো আসতে পারে না। এ কারণে তখন সেটি কি হয়ে যাচ্ছে? চাঁদকে অনেক বেশি অন্ধকার দেখাচ্ছে। তাহলে তেজ কটাল, বরা কটাল অমাবস্যা, তেজ কটাল বা বরা কটাল পূর্ণিমা, এগুলো থেকে বিভিন্ন উদ্দীপক এসে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। কিন্তু মূল জিনিসটির কনসেপ্ট এটি। তুমি যদি এটি ভালো করে বুঝো, তোমার বাকিগুলো নিয়ে সমস্যা হবে না। এখন আমরা বুঝবো মরা কটাল বা দুর্বলতম জোয়ার ভাটা। চিত্রে দেখতে পাচ্ছ, সূর্য, পৃথিবী এবং চাঁদ তিনটির যে অবস্থানগত, এটি একটি সমকোণী অবস্থান মতো তৈরি করেছে। চাঁদ, সূর্য, পৃথিবী প্রায় সমকোণে অবস্থান করছে বা সমসূত্র আছে। দেখো, এ কারণে এখন আমরা যদি মনে করি চাঁদের আকর্ষণ 3 একক, সূর্যের আকর্ষণ 2 একক। আগের চিত্রটিতে দেখো, চাঁদ এবং সূর্যের মিলিত আকর্ষণ, তাহলে সূর্যের আকর্ষণ 2 একক, চাঁদের আকর্ষণ 3 একক, মোট 5 একক। দুজন মিলে একই পাশে সমন্বিতভাবে যে আকর্ষণ করছে, যার কারণে এই অঞ্চলে আগের চিত্রের চেয়ে অনেক বেশি পরিমাণে জোয়ার দেখা যাচ্ছে। এখন আবার দেখো, সূর্য টানছে 2 একক বলে, চাঁদ টানছে 3 একক বলে। তোমাকে যদি দুজন দুই দিকে ভিন্ন দিকে টানে, তুমি কোন দিকে ঝুঁকে পড়বে? যার শক্তি বেশি তার দিকে ঝুঁকে পড়বে। কিন্তু সেটি কোনো শক্তিশালী জোয়ার হবে না, কারণ আরেকজন যে বিপরীত দিকে টানছে, সেটি কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে? বিয়োগ হয়ে যাচ্ছে। তেমনি মনে করো, সূর্য 2 এককে টানছে, চাঁদ 3 এককে টানছে। তো সূর্যের আকর্ষণকে অকার্যকর করতে গিয়ে চাঁদ তার 3 এককে 2 একক ব্যয় হয়ে যায়, তখন চাঁদ 1 একক বলে আকর্ষণ করতে থাকে। তখন এদিকে মুখ্য জোয়ার, ঠিক এদিকে গৌণ জোয়ার। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার, সূর্য তো এদিকে অবস্থান করছে, তাহলে গৌণ জোয়ার কেন এদিকে হচ্ছে না? সূর্য, চাঁদ, পৃথিবী এরা সবাই আবর্তনশীল, এরা এভাবে করে রৈখিকভাবে অবস্থান করে না। চিত্রে তোমার দেখতে এরকম মনে হলেও এই আকর্ষণ শক্তিটি কাজ করবে নিচ বরাবর, কারণ এটি ঘূর্ণনশীল অবস্থায় পৃথিবী সূর্যকে কেন্দ্র করে আবর্তন করছে, চাঁদ আবার পৃথিবীকে কেন্দ্র করে আবর্তন করছে, কারণ চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ। আশা করি আজকের ক্লাসের পরে তোমরা মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, তেজ কটাল, ভরা কটাল এবং মরা কটাল এই বিষয়ে স্পষ্ট হবে এবং জিনিসটি সহজ। এখন ক্লাসের পরে তোমরা যে কনসেপ্টটি ক্লিয়ার হয়েছ, যেটি তোমরা খুব দ্রুততম সময়ে 3 ঘন্টা কিংবা 4 ঘন্টার ভেতরে তোমার পাঠ্য বইয়ে এই জিনিসগুলো ভালোভাবে পড়ে দেখে সেটি নিজ খাতায় এবং করে অনুশীলন করবে, এবং এটি আর কখনোই তোমার সমস্যা হবে না। কিন্তু তুমি যদি এটি আজকে রেখে দিয়ে 2 দিন পরে বা 1 দিন পরে এটি বোঝার চেষ্টা করো, এতক্ষণ মানুষের ব্রেনে কোনো কনসেপ্ট থাকে না। আশা করি তোমরা সবাই ভালো করবে। এই জিনিসটির উপরে যদি পরীক্ষা আসে, তোমরা ভালোভাবে এটির উপর দখল প্রতিষ্ঠা করতে পারবে। হ্যাপি স্টাডিং, সবাই ভালো থাকো।